আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনায় সেনাপ্রধান। দেশের বর্তমান প্রেক্ষাপটে নানা বিষয়ে জাতিকে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, পিলখানা হত্যাযজ্ঞে কোনো রাজনৈতিক নেতা জড়িত ছিলেন কিনা, বাইরের কোনো শক্তি জড়িত ছিল কিনা, কমিশন তা খুঁজে বের করবে এবং জাতির সামনে তুলে ধরবে। তবে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করেন, তবে এই দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, অন্যথায় আপনারা বলবেন আমি আপনাদের সতর্ক করিনি। 2009 সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় লোমহর্ষক হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ পরিবারের ব্যবসায়ের নতুন কৌশল। এক্সপোর্ট সার্ভিসেস কুয়ালালামপুর লিমিটেড ইএসকেএল শেখ পরিবার ঘনিষ্ঠদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোম্পানিটির 30% শেয়ার নিয়ে পরিচালক হওয়া আমেরিকান নাগরিক মোহাম্মদ তাবিদ আওয়ালকে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ইএসকেএল এর সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার। বেসরকারি প্রতিষ্ঠানটি আবারও কাজের অনুমোদন পেয়েছে। এর পেছনের কারিগর রহস্যমানব তাবিদ। তিনি যেন জাদুকাঠি হয়ে আবির্ভূত হয়েছেন। বর্তমান সরকারের প্রত্যাখ্যাত ইএসকেএল স্বাভাবিক কার্যক্রমে ফেরায় গুঞ্জন শুরু হয়েছে নানা মহলে। কৌতূহল বাড়ছে রহস্যময় আমেরিকান নাগরিককে নিয়ে। কে এই তাবিদ? তাকে নিয়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গিয়াসউদ্দিন নামে এক ব্যবসায়ী ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এর পেছনে মূল মালিকানায় ছিলেন শেখ পরিবারের ঘনিষ্ঠ চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন ও তার ভাই নিক্সন চৌধুরী। পর্দার আড়ালে প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ রেহানাও যুক্ত ছিলেন বলে গুঞ্জন রয়েছে মালয়েশিয়ায়। তাদের দাপটেই মূলত পূর্ব অভিজ্ঞতা যাচাই বাছাই এবং টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানটিকে নিয়োগ করা হয় ই পাসপোর্ট ও ভিসা প্রসেস করার গুরুত্বপূর্ণ কাজে। 40 থেকে 70 দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন পবিত্র রমজান ও ঈদ উল ফিতর সহ বিভিন্ন উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 40 দিন বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সর্বশেষ ক্লাস হবে। এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে। এছাড়া আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ সময় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এসএসসি পরীক্ষার কেন্দ্র। সে সময় এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই কেন্দ্র থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা 2 মাস 10 দিন বন্ধ থাকবে। রমজানে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অ্যাকাউন্টে 665 কোটি টাকার লেনদেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 27টি ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছে আদালত। ওই হিসাবগুলোয় আনিসুল হকের 140 কোটি টাকা রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন আদালতে আনিসুল হকের 27 ব্যাংক হিসাব স্থগিতের জন্য আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে 1 জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ মামলায় গত 20 জানুয়ারি আনিসুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। আগামী 20 মার্চ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 146 কোটি 19,70,096 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে 29টি ব্যাংক হিসাবে 349 কোটি 15,21,582 টাকা জমা এবং 316 কোটি 48,81,608 টাকা উত্তোলন সহ মোট 665 কোটি 64,03,190 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের মন্ত্রণালয় দুটির দায়িত্ব পাচ্ছেন বর্তমানের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়া প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী হতে যাচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তৈয়ব। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
রাজনীতিতে যুক্ত হওয়ার লক্ষ্যে মঙ্গলবার পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সাধারণত কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে তার দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন। আন্তর্জাতিক খবর। সপ্তম দফায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তিতে নতুন শর্ত ইসরায়েলের। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার স্বাধীনতাকামীদের সপ্তম দফায় মুক্তি দেয়া ৬ জিম্মির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করেছিল ইসরায়েল। এসব বন্দীর মুক্তির জন্য সোমবার নতুন শর্ত দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামাস জানিয়েছে, যদি অবশিষ্ট ৪ ইসরায়েলি জিম্মির লাশ কোনো ধরনের অপমানজনক উৎসব ছাড়াই সোমবার ফেরত দেয়া হয়, তবে বন্দীদের মুক্তি দেয়া হবে। কিন্তু সোমবার ৪ ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে দুই পক্ষের মধ্যে একটি নতুন চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। এই চুক্তি অনুসারে হামাস ২ জিম্মির লাশ মিশরকে ফেরত দেবে। এর বিনিময়ে স্থগিত হওয়া ৬২০ বন্দীর অর্ধেককে মুক্তি দেয়া হবে। সবশেষে খেলার খবর। চ্যালেঞ্জের ম্যাচে আমিরাতের মুখোমুখি বাংলাদেশ। ৩.৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গত অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে সাফের ফাইনাল খেলেছিল তারা। টানা দ্বিতীয়বার সাফ জয়ের পর আর মাঠে নামা হয়নি তাদের। দীর্ঘ বিরতির পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আবারও ফুটবলে ফিরছে বাংলাদেশের মেয়েরা। আজ শারজার মাঠে বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় প্রথম ম্যাচটি শুরু হবে। আমিরাত ম্যাচ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে। আরও বেশি চ্যালেঞ্জ হতে যাচ্ছে ইংলিশ কোচ বাটলারের জন্য। সম্প্রতি যে সংকটের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের নারী ফুটবল, সে কারণেই ম্যাচটিকে আরও বেশি কঠিন করে তুলেছে। এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, রূপন চাকমা, সঞ্জিদা আক্তার সহ সিনিয়র জুনিয়র মিলিয়ে গুরুত্বপূর্ণ ১৮ ফুটবলারকে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।